আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের শিক্ষাবর্ষ 2025-এর সাধারণ গণিত বইটিতে নতুন কিছু টপিকস সংযোজিত হয়েছে, যেগুলো বিগত বছর অর্থাৎ 2022 সালের আগে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে যখন তোমরা পড়াশোনা করেছিলে, সেই ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জ্যামিতি, বীজগণিত এবং ঘন জ্যামিতির কিছু বিষয়গুলো সন্নিবেশিত করা হয়েছে নবম শ্রেণীর বইটিতে। নবম শ্রেণীর বইটি যদি তোমরা একটু দেখো, এই বইটিতে শুধুমাত্র এখানে 17 অধ্যায় শেষ হওয়ার পর, অর্থাৎ আগেকার পুরাতন বইটিতেই পরিসংখ্যানের 17 অধ্যায় শেষ হওয়ার পরে অনুশীলনের শেষে তোমরা যদি একটু দেখো যে এখানে পরিশিষ্ট বলে কথা আছে, যে পরিশিষ্ট দিয়েই শুরু হয়েছে নতুন যে কারিকুলাম। কাভার পেজটা, পিছনে কাভার পেজটা একটু চেঞ্জ করা হয়েছে। পার্থক্য শুধু এইটুকু যে আগেকার নবম দশম শ্রেণীর বইটি ঠিকই আছে, শুধুমাত্র অতিরিক্ত অংশ যেমন সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশের লঘুকরণ তৃতীয় অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ নবম শ্রেণীতে তোমরা যে তৃতীয় অধ্যায়ে 3.1 থেকে 3.5 পর্যন্ত যে 5টি অনুশীলনী কমপ্লিট করার পর তোমাদের সপ্তম শ্রেণীর বইটি রয়েছে, এই সপ্তম শ্রেণীর বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশির ভগ্নাংশ, সরলীকরণ, লঘুকরণ, সমহার বিশিষ্ট ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ, এগুলো কিন্তু এটা সংযোগ করা হয়েছে। এরপরে আমি যদি তোমাদের একটু বলতে চাই, যদি একটু খেয়াল করো, তৃতীয় অধ্যায়ের সাথে লিঙ্ক করে এটা দেওয়া হয়েছে। এরপরে তোমরা ষষ্ঠ অধ্যায় সংযুক্তি, অর্থাৎ সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় তোমাদের আগেকার যে বইটি রয়েছে, এই বইটিতে ষষ্ঠ অধ্যায় বলতে আমরা একদম বিন্দু থেকে শুরু করে রেখা, রেখাংশ, কোণ, কোণের প্রকারভেদ, আমাদের উপপাদ্য 1 থেকে উপপাদ্য 16 পর্যন্ত যে কয়টি উপপাদ্য ছিল, ঠিক সেই উপপাদ্যর সাথেই পুরাতন অষ্টম শ্রেণীর চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্য সমূহ রয়েছে, যে উপপাদ্য সমূহ অষ্টম শ্রেণীতে তোমরা যখন অষ্টম শ্রেণীতে ছিলে তখন কিন্তু দেখো সেই অষ্টম শ্রেণীর চতুর্ভুজ রিলেটেড উপপাদ্যগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ অষ্টম শ্রেণীর এই বইটিতে আমাদের যে চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতি সমূহ রয়েছিল, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বা সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বা আমরা যদি একটু বলি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, এই বিষয়গুলোই কিন্তু এখানে অ্যাকচুয়ালি তুলে ধরা হয়েছে। তোমরা এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো তাদের বলবো যে তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। নবম শ্রেণীতে যেহেতু পড়াশোনা শুরু করেছো এবং নবম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমাদের পুরাতন কারিকুলামে নবম দশম শ্রেণীর নবম শ্রেণী দশম শ্রেণীর যে বইটি রয়েছে, এই বইটি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এবং কমপ্লিট করার পর যেহেতু তোমরা এখন নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে কিছু জ্যামিতির উপপাদ্য বা অঙ্কনের বিবরণ বা তোমাদের কিছু বীজগণিতিক রাশির লঘুকরণ বা সরলীকরণ, এই বিষয়গুলো কিন্তু তোমাদের ক্লিয়ার জানা ছিল না। সেগুলোই সংযোগ করে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের বইটি গুছিয়ে এবং নতুন কারিকুলাম হিসাবে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আকারে এখানে থাকবে। সেই ক্ষেত্রে দেখো, অষ্টম শ্রেণীতে যে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের সংযুক্তি বলতে এখানে আমরা ষষ্ঠ অধ্যায়টি যদি একটু দেখি, এই যে ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়ে রেখা, কোণ, ত্রিভুজ এইটার সাথেই কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে। শুধুমাত্র এখানে চতুর্ভুজ সংক্রান্ত আমাদের উপপাদ্য, চতুর্ভুজের ক্লাসিফিকেশন, এরপরে এখানে অষ্টম শ্রেণীতে যে উপপাদ্য সমূহ ছিল, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, বা সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান, বা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বা
আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাছাড়াও চতুর্ভুজ ক্ষেত্র সম্পর্কিত ট্রাপিজামের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল এবং আয়তকার ঘনবস্তু বা ঘনকের সূত্রসমূহ যেটি ছিল এটি ষষ্ঠ অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে, কারণ ষষ্ঠ অধ্যায়ে মূলত আমাদের পুরাতন যে বইটি রয়েছে এই পুরাতন বইয়ে ষষ্ঠ অধ্যায়ে আমাদের যে উপপাদ্য ছিল সেগুলো ত্রিভুজ সংক্রান্ত ছিল, যার কারণে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো স্টুডেন্টদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য, বা তোমরা যখন ইন্টারে পড়াশোনা করবা তখন জ্যামিতির কিছু বিষয় তোমাদের জানতে হবে, সেই বিষয়গুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমরা খুব ভালোভাবে যদি একটু দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। অবশ্যই এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ষষ্ঠ অধ্যায়ের জন্য একদম সংযুক্তি আকারে দেখো এখানে লেখা আছে প্রয়োজনীয় উপপাদ্যের প্রমাণ, যে প্রমাণগুলো বিগত বছরে ক্লাস 6 ছিল, যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এবং দেখো উপপাদ্য 6 বাহু কোণ বাহু সর্বসমতা বা উপপাদ্য সর্বসমতা যে চারটি ছিল, যে সর্বসমতার আমরা যদি বলতে চাই সর্বসমতা, এখানে আমাদের ছিল দেখো বাহু 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 সর্বসমতা, যেটাকে আমরা বলেছিলাম এস 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 সর্বসমতা। এরপরে আমরা জানি বাহু কোণ বাহু সর্বসমতা, সেক্ষেত্রে আমরা বলবো সাইড অ্যাঙ্গেল সাইড। 3 নম্বর যেটি ছিল যে কোণ বাহু কোণ সর্বসমতা, যেটা আমরা বলছি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এবং 4 নম্বর সর্বসমতা ছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা, যেটা আমরা বলি হাইপোটেনাস এবং সাইড। অতিভুজ বাহু সর্বসমতা, আমরা হাইপোটেনিয়াস এন্ড সাইড। এই যে সর্বসমতার 4টি শর্ত আমরা উচ্চতর গণিতে যে কোনো জ্যামিতিক প্রমাণ যদি সলভ করতে চাই, বা জেনারেল ম্যাথে 8ম অধ্যায়ে যখন আমরা বৃত্তের একই চাপের পর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, তখনও কিন্তু আমাদের সর্বসমতার ব্যাপারটি জানতে হবে। তাছাড়াও জ্যামিতির 7ম শ্রেণীতে আমাদের যে উপপাদ্যগুলো ছিল, বেসিক আকারে যে উপপাদ্যগুলো আমাদের জানার দরকার ছিল, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি আর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই উপপাদ্যগুলো নতুন আকারে তোমাদের নতুন বইয়ে কিন্তু সংযুক্ত করা হয়েছে। ভালো করে যদি একটু দেখো, এই যে সর্বসমতা এবং সদৃশ্যতা, তার পূর্বে ত্রিভুজের একটি বাহু ত্রিভুজের যে কোনো বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে, এবং ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেটিও কিন্তু এখানে দেওয়া আছে। খুব ভালোভাবে যদি একটু দেখো, নবম শ্রেণীতে যারা পড়াশোনা করছো, 8ম শ্রেণী উত্তীর্ণ হয়ে, তাদের জন্য অ্যাকচুয়ালি ষষ্ঠ অধ্যায়ে এই আগেকার বইটিতে ষষ্ঠ অধ্যায়ে সংযুক্তি হিসাবে চতুর্ভুজ সংক্রান্ত আমাদের উপপাদ্য সমূহ এবং 7ম শ্রেণীর ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য সমূহ সংযুক্ত করা হয়েছে। এবং বীজগণিতে 8ম শ্রেণীতে আমাদের যে বীজগণিতিক সমীকরণ, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের যে সমাধান দেওয়া ছিল, আগেকার বইটি যদি একটু দেখো, আগেকার বইয়ে এই বইটিতে 6.1 অনুশীলনীর যে সমাধান সমূহ ছিল, বিশেষ করে এই যে উদাহরণ 1 প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি, বা আর্গন, বিশেষ করে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি, এই দুইটি পদ্ধতি এখানে দেওয়া আছে। আমরা উদাহরণে যে 4 দেখে মনে হচ্ছে একটু জটিল, এটি মূলত আমাদের খুব সম্ভবত প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা হয়েছে। অর্থাৎ 8ম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে আমাদের যে সমাধান সমূহ ছিল, সেই সমাধান সমূহ 9ম শ্রেণীর নতুন যে বইটি রয়েছে, এই নতুন বইটিতে সংযুক্ত করা হয়েছে। আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতায় যেটি দেখতে পাচ্ছি, যে বীজগণিতগুলো নর্মালি অ্যাজ ইউজুয়াল 9ম 10ম শ্রেণীর বইয়ে ছিল, দ্বাদশ অধ্যায় সংযুক্তি। এটি দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধান,
এই সমাধানগুলোই শুধু সংযুক্ত করা হয়েছে, যেটি অষ্টম শ্রেণীতে দেওয়া ছিল। তো যাই হোক, আজকের এই ক্লাসটি আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আমি নতুন বই হিসাবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন মলাটে নতুন বই হিসাবে শিক্ষাবর্ষ 2025-এর সংযুক্তি যেটি রয়েছে, কারেকশন আকারে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। আজকে আমি যদি তোমাদের এই তৃতীয় শ্রেণীর ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠকরণ এটা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, তাহলে তোমরা এখন আসো একটি গাণিতিক সমস্যার সমাধান যদি করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। গতদিন আমি আলোচনা করেছিলাম। আজকে আমি পরিশিষ্ট বা তৃতীয় অধ্যায় সংযুক্তি হিসাবে উদাহরণ 2 তোমাদের সামনে একটু আলোচনা করব। দেখো উদাহরণ 2টি যদি একটু দেখো, উদাহরণ 2 এর যে ম্যাথটি রয়েছে এটি মূলত সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ম্যাথ। একটু ভালো করে দেখো, উদাহরণ 2 পেজ দেখো 356। আমাদের দেয়া আছে দেখো 2a² প্লাস 3ab বাই, একটু লক্ষ্য করো, 4a² মাইনাস 9b²। তাহলে কোন একটি ভগ্নাংশকে যখন আমরা লঘিষ্ঠকরণ করব, তখন ভগ্নাংশের লব বা হর যে রাশি থাকবে, এই রাশিটি অ্যাকচুয়ালি কেমন আকারে দেওয়া আছে সেটি আমাদের বোঝার বিষয়। আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটির লব মূলত আমাদের দুইটি পদে সংযুক্ত আকারে দেওয়া আছে। তো এই ভগ্নাংশের লবে দেখো কোনো সাংখ্য সহগ কমন নেওয়া সম্ভব না, শুধু এ চলক আমরা কমন নিতে পারি। তাহলে লবে আমরা এ চলক যদি কমন নিই, তাহলে আমরা পাবো দেখো 2a প্লাস দেখো 3b, এবং হরে দেখো কোনো সংখ্যা কমন যাবে না, কোনো চলকও কমন যাবে না। এটি তৃতীয় সূত্র আমরা প্রয়োগ করব। তৃতীয় সূত্র বলতে এখানে 4 এর বর্গমূল আমরা 2 লিখতে পারবো, তাহলে 2a হোল স্কয়ার, আর 9 এর বর্গমূল আমরা 3b লিখে হোল স্কয়ার লিখতে পারবো। অর্থাৎ এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠকরণ আকারে প্রকাশ করার জন্য আমরা কোন একটি বীজগণিতিক রাশির উৎপাদকের ব্যাপারগুলো কিন্তু চলে আসছে। লব কিন্তু একটি রাশি, যেখানে আমরা একটি উৎপাদকে বিশ্লেষণ করলাম। হরে দেখো a² - b² সূত্র আমরা কনভার্ট করতে পারবো। তাহলে লবে দেখো কি থাকছে, a * 2a প্লাস 3b। হরে দেখো আমাদের কি হবে, হরে আমাদের a প্লাস b ইনটু দেখো a মাইনাস b আকারে আমরা লিখতে পারবো। এখন এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠকরণ করার ক্ষেত্রে আমরা লব এবং হরে দেখতে পাচ্ছি 2a প্লাস 3b, এবং হরে দেখো 2a প্লাস 3b লঘিষ্ঠকরণ করে আমরা বাদ দিতে পারি, যেটা আমরা বলি কাটাকাটি। তাহলে আমরা এটা লিখতে পারবো লবে a এবং হরে দেখো 2a মাইনাস 3b। এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সঠিক একটি ম্যাথ। এটি কিন্তু সহজ একটি ম্যাথ, যে ম্যাথটি এই ক্লাসে অনেক সহজ হলেও আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো যে তোমরা যদি তহিদ একাডেমি ফেসবুক পেজ বা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যদি তোমরা এই ক্লাসগুলো দেখো, তাহলে আশা করব তোমাদের অনেক উপকারে আসবে। এমডি বিলাল হোসেন বিজয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় আমার লাইভ ক্লাসে সংযুক্ত থাকেন। আপনি সালাম জানিয়েছেন, আপনার সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এখন আসা যাক, এখানে যে উদাহরণ 2 করলাম, উদাহরণ 2 এ কিন্তু দেখো লব একটি রাশি, যেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ বা গুণনীয়ক আকার বের করতে পারছি। এখন উদাহরণ এখানে 3 আছে, 3 নম্বর উদাহরণটা আমি এখন তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখা যাক উদাহরণ 3, নতুন নবম শ্রেণীর বইটিতে তৃতীয় অধ্যায়ের সাথে যে সংযুক্ত আকারে ম্যাথটি দেওয়া আছে, ম্যাথগুলো সেগুলোই আমি ইনশাল্লাহ আগে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। একটু দেখে নাও, এখানে আছে x² + 5x, x² + 5x + 6 বাই দেখতে পাচ্ছি x² + 3x + 2। এই যে আমাদের উৎপাদক রয়েছে, লবে একটি উৎপাদক, হরের একটি উৎপাদক। এই উৎপাদকটা দেখো তোমরা 3.3 অনুশীলনীর মিডল টার্মের যে ব্যাপারটা, বা 3.4 অনুশীলনীতে যে মিডল টার্মের ব্যাপার, এই মিডল টার্মেরই গাণিতিক প্রবলেম, কিন্তু এটি 7 এর
বই, অর্থাৎ গত বছর যারা 7 থেকে এই বছর ক্লাস 8 উত্তীর্ণ হলো তাদের জন্য কিন্তু এই ম্যাথগুলো অনেক সহজ, কারণ এগুলো তারা কাগজ কেটে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ এগুলো তারা কমপ্লিট করে এসেছে। তাহলে আমরা এখন লবে কিভাবে ক্যালকুলেশন করব, তাহলে আমরা মিডিল টার্ম করার নিয়ম তো জানি। আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে 6 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 3 দুগুণে 6 পাবো, 6 কে 6 পাবো। তাহলে এটা আমরা বিশ্লেষণ করলে আমরা কি পেতে পারি, মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে 3 আর 2 যোগ করলে দেখো 5 হবে, প্লাস 3x প্লাস 2x গুণ করলে 3 দুগুণে 6, ফার্স্ট পদ এবং লাস্ট পদ আমাদের মিলে যাবে দেখতে পাচ্ছি। আর হরেও দেখো ফার্স্ট পদ এবং লাস্ট পদ গুণ করলে 2x স্কয়ার হয়। 2 কে উৎপাদকে বিশ্লেষণ বা 2 এর গুণনীয়ক আমরা পাবো মূলত 1 এবং 2। তাহলে এটাকে আমরা বিশ্লেষণ করে পাবো দেখো 2 একে 2, একটু ভালো করে একটু দেখো, তাহলে আমরা হরে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারছি। এরপর দেখো লবে প্রথম দুইটি পদ থেকে নিঃসন্দেহে x চলক কমন যাবে, তাহলে x প্লাস 2 থাকলো। দ্বিতীয় লাস্টের তৃতীয় এবং চতুর্থ পদে দেখো আমাদের 3 কমন যাবে, তাহলে আমরা কি লিখবো দেখো x প্লাস 2। আমাদের হরে কি হবে দেখো, প্রথম দুইটা পদ থেকে আমরা x কমন নিব, তাহলে x প্লাস 2 হবে। লাস্টের দুইটা পদ থেকে দেখো 1 কমন নিব, তাহলে আমরা x প্লাস 2 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সিম্পল একটি ম্যাথ তোমাদের সামনে দিয়েছে, বাট সৃজনশীল তোমরা যখন 2027 পরীক্ষা দিবে তখন কিন্তু মনে রাখবে এই টাইপের ম্যাথ গুলো সৃজনশীলে কোন প্রশ্নে দিয়ে দিতে পারে। কারণ মানবিক বিভাগের শিক্ষার্থীরা থাকবে, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা থাকবে, তাদের মিডিল টার্ম ফ্যাক্টরের ব্যাপারগুলো আসলে জানার প্রয়োজন আছে। যদিও বা এখনকার যে সকল শিক্ষার্থীরা এই 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তারা খুব সুন্দরভাবে জানো যে তোমাদের তৃতীয় অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্ন থাকে ক নং প্রশ্ন, এই ক নং প্রশ্নে 3.3 বা 3.4 অথবা 3.5 যে এমসিকিউ প্রশ্নগুলো আছে ওখান থেকে কিন্তু উৎপাদক দেওয়া হয় 2 মার্কসের জন্য। বাট এমনও হতে পারে যে তোমাদের সাল থেকে এমন কিছু উৎপাদক দিয়ে দিবে, অর্থাৎ লঘিষ্ঠকরণ করতে দিবে। দেখো আমরা সুন্দরভাবে লবে উৎপাদক করছি, হরে উৎপাদক করছি। তাহলে দেখা যাক আমরা কিভাবে লিখতে পারি। লবে দেখো x প্লাস 2 আমরা কমন নিব, থাকবে তাহলে x প্লাস 3 আমরা পেয়ে যাচ্ছি। হরে দেখো আমাদের x প্লাস 2 কমন যাবে, আর এখানে থাকবে x প্লাস 1 থাকলো। তাহলে এটিকে লোয়েস্ট টার্ম করলে লঘিষ্ঠকরণ করলে দেখো আমাদের x প্লাস 2 আর x প্লাস 2 আমরা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে x প্লাস 3 লবে আর হরে হবে দেখো x প্লাস 1। তাহলে এই ধরনের ম্যাথ গুলো খুব সুন্দরভাবে যদি ক্যালকুলেশনে তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের নতুন কারিকুলামে নতুন যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে বইটি রয়েছে একটা কাভার পেজটা দেখলে সুন্দর মন ভরে যাচ্ছে। সেখানেই শুধু তৃতীয় অধ্যায়ে সংযুক্তি দেওয়া হয়েছে, কারণ তৃতীয় অধ্যায়ে আমরা সাধারণত 3.3 উৎপাদকে বিশ্লেষণ পেয়ে থাকি। এখানে চমৎকার একটা আইডিয়া নতুন কারিকুলামে যে তৃতীয় অধ্যায়ের সাথে এই ম্যাথগুলো সুন্দরভাবে একটি ভগ্নাংশ আকারে দিয়ে লঘুকরণ আকারে দেওয়া হয়েছে, অর্থাৎ সপ্তম শ্রেণীতে তোমরা যখন পড়াশোনা করেছিলে এই ম্যাথগুলো কিন্তু তোমরা পেয়েছিলে। তাহলে দেখো এরপর সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশে এই ম্যাথগুলো আমি পরবর্তীতে তোমাদের সামনে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র নতুন বইটিতে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনের কোনো ম্যাথ এখানে দেওয়া নেই, শুধু সপ্তম শ্রেণীর উদাহরণের ম্যাথগুলো এখানে দেওয়া আছে। যে উদাহরণগুলো তোমরা যদি বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের উপকার আসবে, অনেক উপকারে আসবে। আশা করব যে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং সুস্থ থেকে টার্গেট থাকবে যে 2027 সালে তোমাদের একটা নতুন উদ্যমে এসএসসি পরীক্ষাতে এই নতুন কারিকুলামে নতুন বইয়ে সব সাবজেক্টেরই নতুন কিছু তোমরা পেয়ে থাকবে। সে ম্যাথ আমার এই ম্যাথ সাবজেক্টগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমাদের ম্যাথ যে বিষয়টি না বললেই না, যে উচ্চতর গণিতের ম্যাথ নিয়েও আমি তোমাদের সামনে থাকার চেষ্টা করব এবং জেনারেল ম্যাথের কিছু টপিকস তোমাদের সামনে আজকে আলোচনা করলাম। তৃতীয় অধ্যায়ের সংযুক্তি হিসাবে গত পর্বে আমি তোমাদের উদাহরণ 1 বুঝিয়েছিলাম, আজকে উদাহরণ 2, 3 বোঝালাম, অর্থাৎ ভগ্নাংশের লঘুকরণ। এর পরবর্তীতে সাধারণ হরমিষ্ট ভগ্নাংশ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে ভগ্নাংশের যোগ বিয়োগ যতটুকু পরিমাণ আছে সেটা আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব।
সবাইকে বলবো সুস্থ থেকো। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফারাইজ মুর্শেদ মান্ত, খুব সম্ভবত উদিতা, তুমি এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো। উদিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ থেকো, ভালো থেকো, এবং পরে আবার তোমাদের সাথে এমন লাইভ ক্লাসে সংযুক্ত হব সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।